নমস্কার রক্তিমদা, আমায় চিনতে পারছো? আমি কৌশিক। কৌশিক, আয় আয় ভিতরে আয়। কেমন আছো বলো? শুনলাম এখানে এসে কাজ শুরু করবে ভাবছো। হ্যাঁ, সেরকমই তো ইচ্ছে ছিল রে। আজ শুনলাম তুমি ওই নিখিলবাবুর বাড়ি গিয়েছিলে। হ্যাঁ, শুনেছিলাম উনি বাড়িটা বিক্রি করবেন। গঙ্গার ধারে বাড়ি, প্লটটাও বেশ পছন্দের, কিন্তু গিয়ে দেখলাম ওনারা সেই বাড়ি ছেড়ে দিয়েছেন। আমি জানি, সেই জন্যই তো তোমার কাছে এসেছি। ওই জায়গার বর্তমান মালিক এখন আমি। তুই? মানে? মানে উনি যাওয়ার আগে জমিটা আমাকে বেচে দিয়ে গিয়েছিলেন। ওনার হঠাৎ টাকার কিছু প্রয়োজন ছিল। আমিও ভেবে দেখলাম যে মাস্টার মানুষ, বিপদে পড়লে সাহায্য করা তো আমাদের কর্তব্য। তাই ওনার প্রস্তাবে আর না করিনি। আমার সঙ্গে রাতারাতি কথা বলে জমি জায়গা বেচে উনি চলে গেলেন। তুমি চাইলে ওই জমি আমি তোমাকে দিয়ে দিতে পারি। তুই তুই জমিটা আমাকে বিক্রি করবি? যখন কিনেছিলাম অত তো ভেবে চিন্তে কিনিনি। একজনকে সাহায্য করছি এই ভেবেই, ব্যাস। কিন্তু ভেবে দেখছি এখানে কাজ করা কলকাতার মতন আর প্রফিট দেবে না। তাছাড়া কলকাতা থেকে এখানে বারবার কাজ দেখাশোনা করতে আসা জানোই তো খুবই মুশকিল। তাই ভাবলাম যে যেই দামে কিনেছি সেই দামেই বেচে দিলে ভালো হয়। এই দেখো না, আমি কাগজপত্র নিয়ে এসেছি, তুমি দেখে নাও একবার। এই যে যাকে বলে একেবারে হাতের মধ্যে চাঁদ পাওয়া। হ্যাঁ, সব পেপারই তো ঠিক আছে দেখছি। দরকার হলে তুমি একবার ক্রস চেক করে নিও। আচ্ছা, সে না হয় করিয়ে নেব, কিন্তু ভাই আমি আগে থেকেই বলে দিচ্ছি, প্রথম ব্যবসায় নামছি, তাই ওই লামসাম অ্যামাউন্টের টাকা আমার পক্ষে এখনই দেওয়া সম্ভব হবে না। আর সেসব নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না, তুমি নিশ্চিন্তে থেকো। আর দেরি নয়, শুভস্য শীঘ্রম। কথা মতো পরের দিন থেকেই বিল্ডিং তৈরি করার কাজ শুরু হয়ে গেল। প্রথম দিকে কাজ বেশ ভালোই এগোচ্ছিল। গোল বাঁধলো মাস দুয়েক পর। একদিন সকালে ফ্ল্যাটের কিছু মজুরের সময় ধরলো। বাবু, এ কাজ আমাদের দ্বারা আর হচ্ছে না। আমাদের পাওনা গন্ডা সব মিটিয়ে দেন, আমরা দেশে চলে যাচ্ছি। কেন, কি হয়েছে হঠাৎ? না বাবু, এই রাত বিরেতে ভূতের উৎপাত আর সহ্য হচ্ছে না। ভূতের উৎপাত? কি যাতা বলছো? ঠিকই বলছি বাবু, যখন যা ইট গাছ ভেঙে দিচ্ছে, দেওয়াল তুলে ভেঙে দিচ্ছে, রাতে ঘুমোতে দিচ্ছে না। ওই পাড়া সব ছেলে ছোকরার উপর আমরা নজর রেখেছিলাম, কিন্তু এটা ওদের কাজ নয় বাবু। আচ্ছা আচ্ছা, আপনারা এখন যান, আমি আজই কিছু একটা ব্যবস্থা করছি। রাতের বেলায় কাউকে কিছু না জানিয়ে চলে এলাম সাইটে। মিস্ত্রিরা ওই দোতলার ঘরের ভিতরেই থাকে। সিঁড়িতে আলোর ব্যবস্থা এখনো করা হয়নি। অন্ধকার সিঁড়ি পেরিয়ে দোতলায় উঠে যা দেখলাম তা একেবারে অকল্পনীয়। দোতলা একেবারে ফাঁকা, শুনশান। হতভম্ব হয়ে গেলাম, ওরা গেল কোথায়? ভাবলাম কিছুক্ষণ অপেক্ষা করেই যাই। আশপাশে কিছু না দেখতে পেয়ে সিঁড়িতেই বসে পড়লাম। কি জানে কতক্ষণ বসে থাকতে হবে। এদিকে আবার জল তেষ্টায় গলাটা শুকিয়ে গেছে। বাবু, এই নিন আপনার জল। হ্যাঁ দাও। রুদ্ধশ্বাসে জলটা গলার্ধকরণ করতেই খেয়াল পড়ল, আরে আমি তো কাউকে জলের জন্য বলিনি। তারপরেই দেখলাম একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। ওর ঠোঁটের কোণে হাসি লেগেছিল। সেই হাসিটা দেখে মনের ভিতরটা কেমন করে উঠল। আমি কৌতূহলী হয়ে ভ্রুকুচকে বললাম, আচ্ছা আপনি কি করে জানেন আমার জল তেষ্টা পেয়েছে কিনা? আর আপনি এত রাতে আপনি থাকেন কোথায়? নাম কি আপনার? আমি আশেপাশেই থাকি, আপনার জল তেষ্টা পেয়েছে দেখে চলে এলাম। কিন্তু আমি তো। এরপর ধীরে ধীরে আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হতে শুরু করলো। তারপর কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছি আমার মনে নেই। হঠাৎ বিকট হাসির শব্দে উঠে বসে দেখি কেউ কোথাও নেই। চারদিকে ফাঁকা মাঠ, শুনশান, ধুধু করছে চারিদিক। আমি কোথায় চলে এলাম? পিছনে ঘুরতেই দেখি তিনটে কাটা মুন্ডু হাওয়ায় ভাসতে ভাসতে এদিকে এগিয়ে আসছে। তিনজনের গলা থেকে গড়িয়ে পড়ছে টাটকা রক্তের ধারা। এদের চেহারা দেখে বোঝা যায় না এরা মানুষ না পিশাচ। কে রে তুই? এত বড় সাহস! বলা নেই কওয়া নেই, এত রাতে আমাদের জায়গায় ঢুকে এসেছিস? আরে এই তো আমাদের জায়গা দখল করে রেখেছে। আমাদের জায়গায় বড় বড় বাড়ি করবে। একে আজ কিছুতেই জ্যান্ত ছেড়ে দেয়া যাবে না। ওদের কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। আমি কিছু করিনি, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। তোকে ছেড়ে দেব? আমাদের মেরেও তোর শান্তি হয়নি। আজ তোকে শেষ করে দেব, শেষ করে দেব। ওই দেখো ওই লোকটা আসছে, ওই লোকটা আসছে। আজ আমাদের মেরে ফেলবে ওরা।
মুন্ডুটা কার কথা বলছে? এক প্রবল ত্রাসে আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। এরপর আমাকে অবাক করে দিয়ে একটা উজ্জ্বল আলো এসে পড়লো আমার চোখের উপর। আর তারপর সেই আলোতে 3টে কাটা মুন্ডু যে কোথায় হারিয়ে গেল আর খুঁজে পেলাম না। সাদা আলোর ভিতর থেকে ভেসে এলো কিছু কলরব। কেউ বা কারা যেন নিজেদের মধ্যে বাদানুবাদ করছে।